অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জীববৈচিত্র্যের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের চতুর্থ অধ্যায়ের বিষয় হচ্ছে জীববৈচিত্র্যের বিলুপ্তি। কিভাবে জীববৈচিত্র্য বিলুপ্তি ঘটে, জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ কি, জীববৈচিত্র্য কি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। জীববৈচিত্র্য জিনিস, এটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। জীববৈচিত্র্য আসলে কি? জীববৈচিত্র্যটা কি? বৈচিত্র্যময় জীব। কোনো একটা নির্দিষ্ট স্থানে বিভিন্ন ধরনের জীব থাকে, যত বেশি জীব থাকবে তত জীববৈচিত্র্য বেশি, যত কম থাকবে জীববৈচিত্র্য তত বেশি, তত কম হবে। জীববৈচিত্র্য পরিবেশের জন্য, আমাদের জন্য যত বেশি জীববৈচিত্র্য থাকবে তত আমাদের জন্য ভালো। এই জন্য জীববৈচিত্র্য বজায় রাখা আমাদের সবারই কর্তব্য। আমরা দেখি যে জীববৈচিত্র্যের উপর কোন কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে, প্রভাব বিস্তারকারী নিয়ামকসমূহ কি? জীববৈচিত্র্যের প্রভাব বিস্তারকারী নিয়ামকসমূহ, এই সমস্ত নিয়ামকের উপস্থিতি অনুপস্থিতিতে জীববৈচিত্র্যের পরিমাণ কম বেশি বা জীববৈচিত্র্যের হ্রাস বৃদ্ধি ঘটে। সর্বপ্রথম আমরা দেখি যে ভূতাত্ত্বিক অবস্থা। ভূতাত্ত্বিক অবস্থা, ভূতাত্ত্বিক অবস্থাটা কি? ভূ মানে হচ্ছে মাটি, তাহলে মূলত হচ্ছে যে একটা স্থানের ভূতাত্ত্বিক অবস্থা, ভূমির অবস্থা, সেখানকার আবহাওয়ার অবস্থা ইত্যাদির উপর জীববৈচিত্র্য নির্ভর করে। যেমন কোনো এলাকায় যদি নদী থাকে, গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া, মোটামুটি প্রচুর বৃষ্টিপাত হয়, এই সমস্ত জায়গায় জীববৈচিত্র্য ভরপুর থাকে। অর্থাৎ ওই সমস্ত এলাকায় বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতি জন্মায়, বিভিন্ন ধরনের প্রাণী পাওয়া যায়। কিন্তু অপরদিকে যদি আবহাওয়াটা ঠান্ডা হয়, ঠান্ডা আবহাওয়া, তারপর তুষারপাত, যেটা আমরা উত্তর মেরুর দিকে দেখতে পাই, সেখানে জীববৈচিত্র্য অনেক কম থাকে। তাহলে জীববৈচিত্র্যের কারণেই, ভূতাত্ত্বিক কারণে জীববৈচিত্র্য এভাবে হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। 2 নম্বরে হচ্ছে সীমানা ও আয়তন। সীমানা ও আয়তন। জীবসমূহ একটি নির্দিষ্ট স্থানে বাস করে। সেই স্থানের সীমানা যত বড় হবে সেইখানকার বৈচিত্র্য তত বেশি হবে, সেখানকার পপুলেশন তত বেশি হবে। সীমানা যত কম হবে তার ঘনত্ব তত কম হবে, পপুলেশন তত কম হবে। তাহলে পপুলেশন যত বেশি হবে জীববৈচিত্র্য তত বেশি হবে। অতএব দেখা যায় যে একটা নির্দিষ্ট এরিয়ায় যদি সীমানা অনেক বড় থাকে এবং আয়তন বেশি হয়, তাহলে সেখানে জীববৈচিত্র্য বেশি থাকে, এবং সীমানা কম হলে জীববৈচিত্র্য কম থাকে। একটা নির্দিষ্ট এরিয়ায় বা ছোট্ট এরিয়ায় জীববৈচিত্র্যের পরিমাণ সাধারণত সীমিত থাকে। যেমন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে দ্বীপ আছে, একটা দ্বীপের ভিতর একটা নির্দিষ্ট প্রজাতির জীবই শুধু পাওয়া যায়, নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ অথবা নির্দিষ্ট প্রজাতির প্রাণী পাওয়া যায়, যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। এই ধরনের প্রাণীকে এন্ডেমিক প্রাণী বা এন্ডেমিক জীব বলা হয়। এই জন্য সীমানা এবং আয়তন একটা বড় নিয়ামক। আর সবচেয়ে আর একটা বড় নিয়ামক হচ্ছে জলবায়ু। জলবায়ু হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এলাকার অনেক বছরের আবহাওয়ার পরিমাণ, মানে আবহাওয়ার অবস্থাটা। এখানকার একটা নির্দিষ্ট এরিয়া 10 বছর বা 20 বছর ধরে কী ধরনের আবহাওয়া বিরাজ করতেছে তার উপরে জীববৈচিত্র্য নির্ভর করে। আবহাওয়া, যেমন বৃষ্টিপাত যদি ভালো হয়, আর্দ্র পরিবেশ থাকে, বৃষ্টিবহুল এলাকা হয়, তাহলে সেই এলাকায় বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, উদ্ভিদের বৈচিত্র্যতা বেশি থাকে। উদ্ভিদ যত বেশি বৈচিত্র্যময় হবে সেখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় প্রাণীও পাওয়া যায়। এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সাধারণত দেখা যায় জীববৈচিত্র্য বেশি থাকে, এবং মেরু অঞ্চলে যদি আমরা যাই তাহলে সেখানে জীববৈচিত্র্য কম থাকে। তাহলে এই তিনটা হচ্ছে আমরা প্রধান জীববৈচিত্র্য নিয়ামক বলতে পারি। এরপর আছে জীববৈচিত্র্যের উপর জনসংখ্যা কি প্রভাব ফেলে। জীববৈচিত্র্যের সাথে জনসংখ্যার একটা সম্পর্ক আছে। জীববৈচিত্র্যের উপর
জনসংখ্যার চাপ। দেখা গেছে যে বাংলাদেশে 1950 সালে মাত্র 5 কোটি জনসংখ্যা ছিল, 5 কোটি লোক ছিল, কিন্তু বর্তমানে এখন সেটা 16-17 কোটি হয়ে গেছে। তাহলে এই 50 বছর বা 70 বছরে জনসংখ্যা কয়েক গুণ বেড়েছে। তাহলে জনসংখ্যা বাড়ার কারণে জীববৈচিত্র্যের উপরে প্রভাব বিস্তার করে, জীববৈচিত্র্যের উপরে একটা চাপ পড়ে। তাহলে সেই চাপগুলোকে আমরা বিভিন্ন পয়েন্টে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে বাসস্থান নির্মাণ। জনসংখ্যা যত বৃদ্ধি পাবে, লোকজন যত বাড়বে, তত তাদের আবাসস্থল বেশি বেশি পরিমাণে আবাসস্থল দরকার হবে, থাকার জন্য ঘরের দরকার হবে। তাহলে এই আবাসস্থল তৈরি করার জন্য বিভিন্ন ধরনের, দেখা গেল যে হয়তো কেউ জঙ্গল কেটে এটা তৈরি করতেছে, বা কেউ পুকুর ভরাট করে বাসস্থান তৈরি করতেছে। তাহলে তার ফলে হচ্ছে কি জীববৈচিত্র্য আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। মানুষ যত বৃদ্ধি পাচ্ছে, তার বাসস্থান নির্মাণের জন্য বেশি পরিমাণে জমি লাগতেছে, এবং সে কারণে তাদের জীববৈচিত্র্য কমে যাচ্ছে। 2 নম্বরে হচ্ছে নগরায়ন। মানুষের প্রয়োজনে হোক বা যে কারণে হোক, বর্তমানে বিভিন্ন স্থানে নগরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নগরের পরিধি বাড়তেছে। প্রত্যেকটা দেশে দেখা যাচ্ছে নগরের পরিধি বাড়তেছে। তাহলে এই নগরায়ন করতে গিয়ে জীববৈচিত্র্য আমরা নষ্ট করে ফেলছি। জীববৈচিত্র্য নষ্ট করার একটা অন্যতম হলো নগরায়ন। নগর যত বাড়বে, তত গাছপালা বেশি কাটা পড়বে, তত দেখা গেলে জঙ্গল হয়তো কাটা পড়তে পারে। বিভিন্নভাবে নগরায়নের কারণে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। 3 নম্বর হচ্ছে কৃষি খামার সম্প্রসারণ। মানুষ যত বাড়বে, তত তার খাদ্যের প্রয়োজন বেশি হবে। তাহলে বেশি পরিমাণে খাদ্য তৈরি করতে গেলে কি করতে হবে? বেশি পরিমাণে কৃষি জমি দরকার হবে। তাহলে কৃষি জমি কোথেকে আসবে? দেখা গেল যে জীববৈচিত্র্য ভরপুর বিভিন্ন ধরনের জঙ্গল অথবা পুকুর, খাল, বিল, নদী, নালা, এই বিভিন্ন জায়গায় ভরাট করে কৃষি জমির পরিমাণ বাড়ানো হচ্ছে। তাহলে কৃষি জমির পরিমাণ বাড়ানোর ফলে অটোমেটিকলি কি হচ্ছে যে জীববৈচিত্র্যের পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে জীববৈচিত্র্য বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ ক্রমান্বয়ে হারাচ্ছে। এরপর আছে আমরা কৃষি জমিতে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, তারপরে কীটনাশক, এগুলো আমরা ব্যবহার করছি। তাহলে সার এবং কীটনাশক ব্যবহারের ফলে এগুলোর ভিতর যে রাসায়নিক উপাদান আছে, সেগুলো পরিবেশের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। এবং দেখা গেল যে এই সমস্ত রাসায়নিক পদার্থের প্রভাবে, সার এবং কীটনাশকের প্রভাবে শুধু ক্ষতিকর কীটনাশকই মারা যায় না। যেমন কীটনাশক যদি আমরা ব্যবহার করি, যে এতে শুধুমাত্র ক্ষতিকর কীটই নাশ হয় না, এর সাথে উপকারী অনেক কীটপতঙ্গ ধ্বংস হয়ে যায়, যার ফলে জীববৈচিত্র্যেও বড় ধরনের পরিবর্তন আসে। আর রাসায়নিক সারের ক্ষেত্রেও একই অবস্থা, যে রাসায়নিক সার মাটিতে ব্যবহার করলে মাটিতে কেমিক্যালসের পরিমাণ বাড়ে, মাটিতে দূষণের পরিমাণ বাড়ে, যার ফলে মাটিতে যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, উপকারী কীটপতঙ্গ নষ্ট হয়ে যায়, অথবা বিভিন্ন ধরনের বিরুদ্ধজাতীয় উদ্ভিদ যেগুলো থাকে সেগুলো ঠিকমতো জন্মাতে পারে না বা বেশি জন্মায়। এই সমস্ত কারণে জীববৈচিত্র্য হ্রাস পায়। এরপর শিল্প কারখানা স্থাপন। শিল্প কারখানা স্থাপন। মানুষ বর্তমান আধুনিক যুগে মানুষ তার নিজেদের প্রয়োজনে বিভিন্ন ধরনের শিল্প কারখানা তৈরি করছে। খাদ্যের প্রয়োজনে শিল্প কারখানা হচ্ছে, প্রসাধনের ক্ষেত্রে হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে শিল্প কারখানার পরিমাণ বাড়ছে। শিল্প কারখানার পরিমাণ যত বাড়ে, তত এই যে শিল্প কারখানা যে স্থানে স্থাপন করা হয়, এই স্থানগুলো আসলে স্থানগুলো দেখা গেল যেরকম বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য ভরপুর কোনো একটা জায়গা থেকে জীববৈচিত্র্য নষ্ট করে সেখানে শিল্প কারখানা স্থাপন করা হচ্ছে। এবং এই শিল্প কারখানা থেকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ নিঃসৃত হয়। কেউ বায়ু দূষক নিঃসৃত করে, কেউ মাটি দূষক নিঃসৃত করে, কেউ পানি দূষক নিঃসৃত করে। বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থ বের হয়, সেগুলো মাটি, পানি, বায়ু এগুলোকে দূষিত করে। এই দূষিত করার ফলে উদ্ভিদ এবং প্রাণীর উপর একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে, এবং আস্তে আস্তে যে জায়গাটা শিল্প কারখানা থাকে, দেখা যায় তার আশেপাশে জীববৈচিত্র্য অনেকাংশে হ্রাস পায়। এরপর আছে জাতিগত দাঙ্গা বা যুদ্ধ।
এক্ষেত্রে আমরা সবচেয়ে বড় উদাহরণ দিতে পারি আমাদের দেশের রোহিঙ্গাদের, যে রোহিঙ্গারা মায়ানমারে জাতিগত দাঙ্গার কারণে রোহিঙ্গারা আমাদের দেশে চলে এসেছে এবং তাদের বসত বাড়ি করার জন্য পাহাড় কেটে জঙ্গল কেটে তাদের আবাসস্থল স্থাপন করা হয়েছে, যার ফলে দেখা গেছে তারা যে স্থানে বসবাস করতেছে তাদের যে ক্যাম্প, সেখানকার আশেপাশে গাছপালাও আস্তে আস্তে ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে, অর্থাৎ জীববৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এছাড়াও যদি কোনো দেশের সাথে যুদ্ধ বাঁধে, দেশসমূহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে, অস্ত্র ব্যবহারের কারণেও জীববৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাস পায়। এই পয়েন্টগুলো আমরা মোটামুটি ধরতে পারি যে তাহলে জীববৈচিত্র্যের মানুষের জনসংখ্যার যে চাপ, সেটা হচ্ছে অনির্বাণে বাসস্থান বেশি রাখবে, নগরায়ন, কৃষি খামার সম্প্রসারণ, রাসায়নিক সার, কীটনাশক সার ইত্যাদির ব্যবহার, শিল্প কারখানা স্থাপন এবং জাতিগত দাঙ্গা বা যুদ্ধ। এই জীববৈচিত্র্য তাহলে কিভাবে আমরা সম্মিলিতভাবে বলতে পারি যে জীববৈচিত্র্য কিভাবে হ্রাস পায়, কারণগুলো আসলে কি? এখানে আমরা কিছু নিয়ামক নিয়ে আলোচনা করলাম, জনসংখ্যার চাপ নিয়ে আলোচনা করলাম, কিন্তু আসলে এর বাইরেও আরো কিছু বিষয় আছে যেগুলা জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ। জীববৈচিত্র্য বিলুপ্তির কারণকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইকোলজিক্যাল কারণ, আর আরেকটা হচ্ছে মানব সৃষ্ট। ইকোলজিক্যালটা অনেকটা প্রাকৃতিক বলা যায়, আর মানব সৃষ্ট কারণ যে মানুষের কারণে যে সমস্ত জীববৈচিত্র্যের বিলুপ্তি ঘটে। তাহলে আমরা প্রথমে ইকোলজিক্যাল কারণগুলো দেখি। প্রথমত হচ্ছে পপুলেশনের প্রাচুর্য। এটাতে হচ্ছে যে কোনো একটা পপুলেশন যত বেশি হবে, তার সংখ্যা যত বেশি হবে, তার বিস্তৃতি যত বেশি হবে, তার হ্রাস পাওয়ার সংখ্যা তত কম হবে। কারণ 100টা থেকে দেখা গেলো যে একটা দুটো যদি হ্রাস পায় তাহলে সেটা পপুলেশনে প্রভাব ফেলে। কিন্তু যদি দেখা গেলো যে কোনো একটা পপুলেশনের প্রজাতির সংখ্যা আছে 5টা, তার মধ্যে থেকে যদি 2টা হ্রাস পায় বা 3টা হ্রাস পায় তাহলে সেটা জীববৈচিত্র্য বিলুপ্তিতে বড় প্রভাব ফেলে। কিন্তু পপুলেশন যদি অনেক বড় হয়, ধরো একটা প্রজাতির একটা পপুলেশনের প্রজাতির সংখ্যা 1000 আছে, সেখানে 5টা 10টা গেলে এটা খুব একটা প্রভাব ফেলে না। এই জন্য পপুলেশনের আকার প্রাচুর্য কি পরিমাণে আছে এবং তাদের বিস্তৃতি কতটুকু জায়গা, কত জায়গা জুড়ে আছে, তাহলে যত বেশি সংখ্যা থাকবে, যত বেশি জায়গা জুড়ে বিস্তৃতি থাকবে, তত জীববৈচিত্র্য বজায় থাকবে। এদের সংখ্যা যত আস্তে আস্তে কমতে থাকবে, তত এদের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে, হুমকির সম্মুখীন হবে। এবার হচ্ছে যে গুচ্ছ বন্টন। গুচ্ছ বন্টন হচ্ছে যে দেখা গেলো কোনো একটা নির্দিষ্ট এরিয়ায় একটা নির্দিষ্ট উদ্ভিদ বা একটা নির্দিষ্ট প্রাণীর সংখ্যা সীমাবদ্ধ থাকে, অন্য কোথাও এদেরকে পাওয়া যায় না। এরকম অবস্থায় যদি থাকে তাহলে তাদের সংখ্যা আস্তে আস্তে হ্রাস পায়। তারা শুধুমাত্র নির্দিষ্ট এরিয়ায় আছে, ওই নির্দিষ্ট এরিয়ার পরিবেশ যদি পরিবর্তিত হয়, ওখানকার যদি কোনো সমস্যা দেখা যায় যে তাদের বাঁচার জন্য অনুকূল পরিবেশ না, তাহলে ওই গুচ্ছ থেকে আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু এদের যদি অন্য কোথাও থাকতো, একটা নির্দিষ্ট জায়গায় না থেকে যদি বিস্তৃত বেশি পরিমাণে থাকতো, তাহলে একটা জায়গা থেকে কমলেও দেখা গেলো আরেকটা জায়গার পরিবেশ এরকম চেঞ্জ হতো না, সেখানে হয়তো তারা টিকে থাকতে পারতো। তাহলে এরকম গুচ্ছ বর্ধনের কারণে জীববৈচিত্র্যের পরিবর্তন ঘটতে পারে বা বিলুপ্ত ঘটতে পারে। হচ্ছে দেহের আকার। দেহের আকার ও খাদ্য শৃঙ্খলা অবস্থা। খাদ্য শৃঙ্খলে বিভিন্ন স্তরের খাদ্য থাকে, যেমন প্রথম স্তরের খাদ্য, দ্বিতীয় স্তরের খাদ্য, তৃতীয় স্তরের খাদ্য, সর্বোচ্চ স্তরের খাদ্য। তাহলে আমরা সাধারণত দেখি যে সর্বোচ্চ স্তরের খাদ্য যারা, তারাই সাইজে আকারে বড় হয়। তাহলে বড় আকারের জীবগুলো আসলে হুমকির সম্মুখীন থাকে বেশি। কারণ হচ্ছে যেভাবে যদি আমরা দেখি প্রথম স্তরের খাদ্য, দ্বিতীয় স্তরের খাদ্য, তৃতীয়, সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চর আকারটা সাধারণত বড় থাকে এবং এরা দ্বিতীয় তৃতীয় প্রথম এদের উপর নির্ভরশীল।
কোনো কারণে যদি এই যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তর ব্রেকডাউন ঘটে বা তারা বিলুপ্ত হয়ে যায়, তাহলে উপরের স্তরে যারা থাকে তারা অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য যে সমস্ত জীবের আকার বড় এবং খাদ্য শৃঙ্খলের উপরে অবস্থান করে তার বিলুপ্ত হওয়ার সম্ভাবনা তত বেশি। সর্বোচ্চ উপরে যারা থাকবে তাদের সম্ভাবনা বেশি, তারপর তৃতীয় দ্বিতীয়, এইভাবে খাদ্য শৃঙ্খলের অবস্থান অনুযায়ী জীববৈচিত্র্যের বিলুপ্তি নির্ভর করে। এরপর আছে পরিবেশীয় নিয়ামকের উঠানামা। পরিবেশীয় নিয়ামক কোনগুলো? কমা বাড়া এরকম যে পরিবেশের যে বিভিন্ন নিয়ামক আছে, বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ু প্রবাহ, এরকম বিভিন্ন ধরনের যে নিয়ামকগুলো আছে, সেই নিয়ামকগুলো সবসময় একই রকম থাকে না। হয়তো দেখা গেলো কখনো বৃষ্টিপাত বেশি হয়, কখনো কম হয়, আবার কখনো হয়তো ঝড় বৃষ্টি হয়। এরকম নিয়ামকগুলো অনবরত চেঞ্জ হতে পারে। তো সে চেঞ্জ হইলে যদি পরিবর্তিত নিয়ামকের সাথে, পরিবর্তিত অবস্থার সাথে উদ্ভিদ বা প্রাণী খাপ খেয়ে চলতে পারে, তাহলে সে টিকে থাকে। আর যদি খাপ খেয়ে চলতে না পারে, সে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। এই জন্য নিয়ামকগুলো যত বেশি উঠানামা করবে, মানে যত বেশি পরিবর্তন করবে, তত জীববৈচিত্র্যের হ্রাস ঘটবে। এরপর আছে প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় যেগুলো আমরা ইচ্ছা করলেও পরিবর্তন করতে পারি না, রুখতে পারি না, যেমন আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, দাবানল, হিমবাহ, ভূমিকম্প, টর্নেডো ইত্যাদি বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ থাকে, সেই দুর্যোগের সময় জীববৈচিত্র্যের ব্যাপকভাবে হ্রাস ঘটে। যেমন আমরা যদি আলাদাভাবে করি, যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, কোনো একটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হচ্ছে কি, যে একটা আগ্নেয়গিরি থেকে ভিতরে প্রচন্ড উত্তপ্ত লাভা বের হয়ে আসে, বের হয়ে আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা ধরে পুরা জীববৈচিত্র্যটাকে একবারে নাশ করে দেয়, বিনষ্ট করে দেয়। ওখানে আর কোনো কিছুই থাকে না, উদ্ভিদ প্রাণী কোনো কিছুর অবশিষ্ট আর থাকে না, একবারে পুরোপুরি ধ্বংস করে দেয়। এরপর হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পের সময় দেখা যায় যে ভূমিকম্পের মাত্রা যত বেশি হয়, তত একটা এলাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এরপরে মাঝে মাঝে দেখা যায় যে কিছুদিন আগেও দেখা যাচ্ছে যে আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় দাবানল দেখা যাচ্ছে। দাবানল হলে দেখা যায় একটা বড় বনের বিশাল একটা এরিয়া আগুন ধরে যায়। আগুন ধরে ওই এলাকার গাছপালা সব নষ্ট হয়ে যায়, সেখানে কোনো প্রাণী থাকলে প্রাণীগুলো নষ্ট হয়ে যায় বা তারা দূরে কোথাও চলে যায়, ফলে ওই জায়গার জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া আছে হিমবাহ, তারপর আছে ভূমিধস। ভূমিধস, হিমবাহ এগুলো ঘটে যে সমস্ত স্থানে, যে সমস্ত ঘটে হিমবাহ অথবা ভূমিধস ঘটে, সেখানকার জীববৈচিত্র্য ব্যাপকভাবে হ্রাস ঘটে, বিলুপ্ত হয়ে যায়। এরপর হচ্ছে যে কলনীকরণের ক্ষমতা, আমরা বলতে পারি অভিযোজনের ক্ষমতা। যে জীবের অভিযোজন ক্ষমতা যত বেশি, সে তত কলোনাইজেশনে অগ্রসর হয়। অভিযোজন ক্ষমতা যার যত কম হয়, তত সে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তারপরে সর্বোপরি আছে যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন। পরিবর্তন এখন বর্তমানে একটা বহুল প্রচলিত টার্ম আছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাস, এগুলো আমাদের নিকট খুব পরিচিত টার্ম। গ্লোবাল ওয়ার্মিংটা কি, যে পুরোনো বিশ্বে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে। টেম্পারেচার এরকম বাড়তে বাড়তে বিভিন্ন স্থানে যে বরফ জমা আছে, পর্বতের উপর যে বরফ জমা আছে, মেরুতে, উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে যে বরফ জমা আছে, এগুলো আস্তে আস্তে গলতেছে, গলার ফলে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। এর ফলে পরিবেশে একটা বিপর্যয় দেখা দিচ্ছে। তাহলে এই বিপর্যয়টা পুরো বিশ্বব্যাপী ঘটছে। তাপমাত্রা বৃদ্ধি যেটা, এটা একটা নির্দিষ্ট এরিয়ায় সীমাবদ্ধ নয়, এটা পুরো বিশ্বব্যাপী ছড়াই পড়ছে। এটার জন্য যে দেশ বা যেই দায়ী হোক না কেন, কিন্তু এটা পুরো বিশ্বব্যাপী ছড়াই পড়ে। তো কেউ যদি কোনো গ্রিন হাউস গ্যাস নির্গত করে, কোনো একটা দেশ যদি নির্গত করে, তাহলে সেই গ্যাসটা সেই দেশেই থাকে না, সেটা ছড়াইয়া পুরো পৃথিবীব্যাপী ছড়াই পড়ে। এই জন্য দেখা গেল যে
এই বিশ্বব্যাপী জলবায়ু যে পরিবর্তন ঘটতেছে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে জীববৈচিত্র্য আসলে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। কারণ একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 138 মিলিয়ন বছর পূর্বে তখন জীববৈচিত্র্য ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং বর্তমানকালে জীববৈচিত্র্যের পরিমাণ খুব দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে। তাহলে এগুলো আমরা ইকোলজিক্যাল কারণ বলতে পারি। এরপর আমরা দেখি মানব সৃষ্ট কারণ। মানব সৃষ্ট কোন কোন কারণে জীববৈচিত্র্য বিলুপ্তি ঘটছে? প্রথমত হচ্ছে বাসস্থান ধ্বংস। হ্যাঁ, জীবদের বাসস্থান ধ্বংস, উদ্ভিদ এবং প্রাণীর বাসস্থান ধ্বংস। আমরা ধ্বংস করছি কিসের প্রয়োজনে? আমাদের যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সমস্ত কারণে আমরা মূলত জীববৈচিত্র্যের জন্য, উদ্ভিদ ও প্রাণীর জন্য বাসস্থান ধ্বংস করছি। যেমন আমাদের বসতবাড়ির জন্য জায়গার দরকার, তারপরে যত জনসংখ্যা বাড়তেছে জনসংখ্যার অতিরিক্ত খাদ্যের জন্য, অধিক পরিমাণে খাদ্যের জন্য কৃষি জমি দরকার। এই সমস্ত বিভিন্ন কারণে ক্রমান্বয়ে আমরা জীববৈচিত্র্য, উদ্ভিদ প্রাণী বা জীবদের বাসস্থান ধ্বংস করছে এবং আস্তে আস্তে তারা আবাসস্থল হারিয়ে বিলুপ্তির পথে অগ্রসর হচ্ছে। এটা হচ্ছে মাত্রাতিরিক্ত পশুচারণ। আচ্ছা, গবাদি পশুর চারণ। গবাদি পশু সাধারণত তৃণভূমিতে চারণ করা হয়, পশু চারণ করা হয় এবং দেখা যাচ্ছে যে যত বেশি পরিমাণে গবাদি পশু হবে তত ওই স্থানে ছোট ছোট যে উদ্ভিদ থাকে, বিলুপ্ত যে উদ্ভিদ যেগুলো, এগুলো তাদের পায়ের ধরে রাখাতে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং বিলুপ্তির পথে অগ্রসর হয়। হচ্ছে পলিনেটর ধ্বংস। পলিনেটর হচ্ছে যার মাধ্যমে পরাগায়ন ঘটে। কারণ আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে পরাগায়নের মাধ্যমে নিষেক হয় এবং নিষেকের ফলে ফলের সৃষ্টি হয়, আমাদের খাদ্যশস্য সেখান থেকে আসে। তো কোনো কারণে যদি পলিনেটর নষ্ট হয়ে যায় তাহলে খাদ্যশস্যের উপরে তাদের প্রভাব বিস্তার করবে। তাহলে আমরা বিভিন্ন ধরনের যে কীটনাশক ব্যবহার করি, বিভিন্ন ধরনের সার ব্যবহার করি, এদের ফলে পলিনেটর যে কীটপতঙ্গ যেগুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। পলিনেটর বিলুপ্ত হয়ে গেলে ধীরে ধীরে তাদের নিষেকের অভাবে পরবর্তী যে বংশধর, নিষেক প্রক্রিয়ার অভাবে তারাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। নতুন প্রজাতির প্রবর্তন। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা এলাকায় ব্যাপকভাবে বিচার বিশ্লেষণ না করে নতুন একটা প্রজাতির প্রবর্তন করা হয়। এই প্রবর্তনের ফলে অনেক সময় দেখা যায় যে নতুন উদ্ভিদ প্রজাতির সাথে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আসতে পারে। রোগ জীবাণু আসে যে জায়গায় উদ্ভিদ প্রবর্তন করা হয়, একটা উদ্ভিদ প্রবর্তন করলে যেখানে জন্ম নেয় তার আশেপাশের উদ্ভিদগুলো রোগাক্রান্ত করে ফেলে, পরে আস্তে আস্তে জীববৈচিত্র্য হ্রাস পায়। অথবা পশুর ক্ষেত্রে যদি হয়, যে পশু যদি কোনো জীবাণু বহন করে নিয়ে আসে, সে অন্যদের আক্রান্ত করে। এইভাবে যে নতুন প্রজাতির প্রবর্তন করলে অনেক সময় জীববৈচিত্র্য হ্রাস পায় যদি সেটাকে খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে প্রবর্তন করা হয়। এরপর আছে পরিবেশ দূষণ। আমরা বিভিন্নভাবে পরিবেশ দূষণ করতেছি, মাটির দূষণ করতেছি, পানির দূষণ করতেছি, বায়ু দূষণ করতেছি বিভিন্নভাবে। কলকারখানা থেকে নির্গত বর্জ্য যেটা বললাম, যে বায়ু দূষণ করে, পানি দূষণ করে। এসব দূষণের ফলে পরিবেশ পরিবর্তিত হয়। পরিবেশ পরিবর্তিত হওয়ার ফলে দেখা যায় জীববৈচিত্র্য আস্তে আস্তে হ্রাস পায়, কারণ তারা এই পরিবর্তিত পরিবেশের সাথে অভিযোজিত হতে পারে না বা খাপ খাওয়াতে পারে না। এরপর আছে এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন হচ্ছে আহরণ। আমাদের ব্যবহারের জন্য কোনো কিছু আহরণ করাটাই হচ্ছে এক্সপ্লয়টেশন। কিন্তু এই আহরণ করার সময় আমরা ভবিষ্যৎ চিন্তা করি না, যে ভবিষ্যতে যে এটা আরো কাউকে আহরণ করতে হবে। দেখা গেল যে এমন ভাবে আহরণ করি যে কোনো একটা প্রজাতি আমরা আহরণ করলাম, এমন ভাবে আহরণ করি যে ওই প্রজাতি একবারে সমূলে বিনাশ করে দেবে, এটা সমূলেই নিয়ে আসে। পরবর্তীতে এখান থেকে যে আরো কিছু পাওয়া যাবে এরকম অবশিষ্ট সেখানে রাখা হয় না। এইভাবে যদি অভিযোজনক সুলভ আহরণ করা হয়
তাহলে দেখা যায় যে আস্তে আস্তে জীববৈচিত্র্যের বিলুপ্তি ঘটছে। এই কারণেই বর্তমানে বড় কচ্ছপ, গুইসাপ এগুলোর চামড়া আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এরকম আরো অনেক ভিডিও আছে যেগুলো আহরণ করা নিষিদ্ধ করা হয়েছে, কারণ হচ্ছে এরা এমন ভাবে আহরণ করছে যা হলো যে জীবটাই বিলুপ্তি হওয়ার পথে চলে যাচ্ছে। এরপর আছে স্বপ্রজনন জনিত দুর্বলতা। এটা সাধারণত স্বপরাগী উদ্ভিদে দেখা যায়। আমরা সবসময় একই ধরনের উদ্ভিদ যদি জন্মাই, স্বপরাগণের ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে এফন জেনারেশনে মাতৃ উদ্ভিদের তুলনায় দুর্বল উদ্ভিদ সৃষ্টি হয়। স্বপরাগণে এটা ঘটে, যার ফলে আস্তে আস্তে ওইটা কিছুটা দুর্বল, এফন জেনারেশন কিছুটা দুর্বল হবে। আবার এফন জেনারেশনের মধ্যে যখন ক্রসিং হবে, সংকরায়ন হবে, ওই যে বাফর জন্মানো হবে, তখন তাদের যে বংশধর হবে তারা আরো দুর্বল হবে এবং আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং পরিশেষে পরিবর্তিত পরিবেশের সাথে অভিযোজিত হতে না পেরে, খাপ খাওয়াতে না পেরে তারা ধ্বংস হয়ে যায়। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি যে মানব সৃষ্ট কারণ: বাসস্থান ধ্বংস, মাত্রাতিরিক্ত পশুচারণ, পলিনেটর ধ্বংস, নতুন প্রজাতির প্রবর্তন, পরিবেশ দূষণ, এক্সপ্লয়টেশন এবং অপ্রজনন জনিত দুর্বলতা। এগুলো কিছু বিষয়ে আলাপ করা হলো। এছাড়াও আরো অনেক ছোটখাটো অনেক কারণ আছে, আমরা প্রধান বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে আজকে আমরা জীববৈচিত্র্য বিলুপ্ত চ্যাপ্টারের জীববৈচিত্র্য বা প্রভাব বিস্তারকারী নিয়ামক, জনসংখ্যার চাপ এবং বিলুপ্তির কারণ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এগুলো শুনবে এবং অনুশীলন করবে। সবাইকে ধন্যবাদ।